এই কোম্পানিটার নাম আপনি শোনেননি, কিন্তু এই কোম্পানিটা প্রত্যেকটি ঘরের ওয়াশিং মেশিন এসির মধ্যে লুকিয়ে রয়েছে। আজকে যে দারুণ ইন্টারেস্টিং একটা কোম্পানির গল্প বলতে চলেছি, সেই কোম্পানিটা কিন্তু একটা সময় ছিল ছোট্ট একটা প্লাস্টিক বানানো কোম্পানি। সেই ছোট্ট প্লাস্টিক বানানো কোম্পানিটা আস্তে 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 নিজেদেরকে তৈরি করে নিয়ে এলো এবং সারা ভারতের মধ্যে একটা প্রতিষ্ঠিত জায়গায় তৈরি করে আনলো। এই যে ছোট্ট কোম্পানিটা গল্প বলতে চলেছি, যে কোম্পানিটা মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছিল 5 বছরে 9,000% বেশি, এখনও এখনও তার বিশাল রিটার্নের যে গল্পটা, বলা যেতে পারে যে এই কোম্পানিটার গল্পটা এখনও লোকের মুখে মুখে ফেরে। আমি যে কোম্পানির কথা বলছি, কোম্পানিটা কিন্তু ডিকসন টেকনোলজি নয়, কোম্পানিটা অ্যাম্বার এন্টারপ্রাইজ নয়, কিন্তু এই কোম্পানিটা এই সব কোম্পানিগুলোকে কিন্তু টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। আমি যে কোম্পানিটার কথা বলতে চলেছি বন্ধুরা, সেই কোম্পানিটা বিগত 1 বছরে 14% নেগেটিভ দেখতে পাচ্ছি, কিন্তু কিন্তু এখনও এতটা কারেকশন হওয়ার পরেও আমাদের 5 বছর রিটার্ন কিন্তু 1600% দিয়ে রেখেছে। আমি আজকে যে কোম্পানিটার কথা বলছি, কোম্পানিটা হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস্ট। একটা সাধারণ কোম্পানি কীভাবে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসে একটা দুরন্ত জায়গায় পৌঁছে গেল, তারই গল্প হচ্ছে আজকে। এমএস বুম কিন্তু ইন্ডিয়াতে বিরাটভাবে চলে এসছে। আমি যদি বলে থাকি, সেখানে এই মুহূর্তে সারা বিশ্বের ইলেকট্রনিক হাব হতে চলেছে কিন্তু ইন্ডিয়া। আর এই সুযোগটাই বন্ধু গ্রহণ করেছে এই কোম্পানিটায়, পিজি ইলেকট্রোপ্লাস। এই কোম্পানিটা ছোট ছোট সুইচিংগুলো তৈরি করতো, সুইচিং থেকে শুরু করে আরেকটু প্লাস্টিক লেভেলের বড় লেভেলের কাজকর্ম শুরু করলো, প্রিন্টেড সার্কিট বোর্ড ডিজাইনিংয়ের কাজ শুরু করলো, তার সঙ্গে সঙ্গে ডায়োড রেজিস্টার তৈরি করা শুরু করলো, ইমপ্লিমেন্টেশন শুরু করলো ছোট ছোট কাজগুলো। তারপরে সে বড় বড় প্রজেক্ট ধরা শুরু করলো। প্রথম দিকে মনে হয়েছিল কোম্পানিটা বোধহয় উঠবে না, একটা সময় গিয়ে আমায় দেখিয়েছিল কোম্পানিটা শুধু লস হয়ে গেছিলো। দেখে ভাবা গেছিলো এই কোম্পানিটা বোধহয় অন্যান্য সাধারণ কোম্পানির মতো হারিয়ে যাবে, কিন্তু সাধারণ কোম্পানির মতো হারায়নি। কোম্পানিটা প্রমাণ করেছিল কোম্পানিটা যে সেরা একটা কোম্পানি। আজকে যে সমস্ত বড় বড় কোম্পানিগুলোকে দেখছেন ম্যানুফ্যাকচার করছে ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশন কিংবা এয়ার কুলার কিংবা কনজিউমার ইলেকট্রনিক যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো, জানবেন তার পিছনে কম বেশি পিজি ইলেকট্রোপ্লাসের হাত রয়েছে। একটা সুযোগও তৈরি হয়েছিল বন্ধুরা, সেটা হচ্ছে চায়না ওয়ান পলিসি। চায়না ওয়ান পলিসি থেকে এই সুযোগটা, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই সুযোগটা দিয়েছিল। আমি যদি একটু পিছিয়ে যাই, 2019-20 সালের কথা বলি, সে সময় দেখা গেছিলো বেশ ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে একমাত্র এক্সপোর্টার ছিল ইলেকট্রনিক্সের চায়না। কিন্তু মজার ঘটনা হলো, সেই সময় দিয়ে প্রোডাকশন অলমোস্ট বন্ধ হয়ে গেছিলো চায়নার। চারিদিকে হাহাকার তৈরি হয়েছিল। ভারত সরকার মনে করে নিয়েছিল সেই সময় যে এটাই সুযোগ, এবং সেই সুবাদে প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ দেওয়া শুরু করলো। প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ মানে ছোট ছোট যে সমস্ত কোম্পানিগুলো রয়ে গেছে, সেসব কোম্পানিগুলোকে তোলার জন্য, উন্নতি করানোর জন্য কিন্তু ভারত সরকার একটা বিশেষ ব্যবস্থা গ্রহণ করলো। ব্যবস্থা হলো সাবসিডি দেওয়া সেসব কোম্পানিগুলোকে। তো সেই সুযোগটাও কিন্তু পিজি ইলেকট্রোপ্লাস্ট গ্রহণ করেছিল। আজকের এই ভিডিওটার মধ্যে আমি পিজি ইলেকট্রোপ্লাস্টের ডিটেলস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে দেবো, তার সঙ্গে বলবো ফিউচার কি হতে পারে, আর লাস্টে বলবো রিস্ক কি হতে পারে। এদের যে বড় বড় ক্লায়েন্টগুলোর কথা বলবো, যেরকম এলজি ইলেকট্রনিক্স এদের সবচেয়ে বড় ক্লায়েন্ট, ক্যারিয়ার কিংবা জাগুয়ার, কোলার, ওয়ার্লপুল, গোদরেজ, এও স্মিথ, এসআর, ভোল্টাস, ওরিয়েন্ট ইলেকট্রিক, ব্লু স্টার, ক্রোমা, ক্রমটন, এরকম অজস্র 11টা ম্যানুফ্যাকচারিং প্লান্ট রয়ে গেছে বিভিন্ন জায়গায় সারা দেশের। যেরকম উত্তরপ্রদেশে রয়েছে, নয়ডাতে রয়েছে, তারপরে আমরা দেখেছি রাজস্থানে রয়েছে, রুড়কিতে আছে, আহমেদাবাদে রয়েছে, মহারাষ্ট্রে আছে। ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এরা ক্রমাগত বাড়িয়ে চলেছে। যেরকম আমরা দেখলাম যে একদিকে ইনডোর এসি যেগুলো, সেখানে প্রায় 2.5 লক্ষ প্রতি মাসে তৈরি করছে, আউটডোর এসি প্রায় 2 লক্ষ তৈরি করছে, উইন্ডো এসি 25,000 তৈরি করছে, ওয়াশিং মেশিন 1,15,000 প্রতি মাসে তৈরি করে নিচ্ছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বিরাটভাবে করেছে, এবং প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ আগে যেটা বলছিলাম সেটাই, এবং সেখানে অ্যাকুইজিশন কাজও করেছে কিছু কোম্পানিকে। মানে মোটমাট আলটিমেটলি কোম্পানিটা কিন্তু দারুণভাবে এগোচ্ছে। এবারে যাবো ফান্ডামেন্টালের দিকে। যে কথা অনুযায়ী ফান্ডামেন্টাল কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ লেভেলের কোম্পানি, 10,600 কোটির মতো। এই মুহূর্তে প্রাইস টু আর্নিং রেশিও রয়েছে 57.8, ইন্ডাস্ট্রি স্পিড থেকে কিছুটা বেশি রয়েছে, ইন্ডাস্ট্রি স্পিড রয়েছে 42। রিটার্ন অন ক্যাপিটাল এবং রিটার্ন অন ইকুইটি দুটোই খুব সুন্দর জায়গায় রয়েছে কোম্পানিটার। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 19.4 এবং রিটার্ন অন ইকুইটি 14.9, মানে মোটামুটি 15। প্রোমোটার হোল্ডিং রয়েছে 43.4% এবং ঋণের পরিমাণ খুব কম, 0.20 হচ্ছে ঋণের পরিমাণ। এসব দিকে দেখতে গেলে কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি আমাদেরকে যথেষ্ট ভালো বলেই মনে হচ্ছে। এবার আসা যাক পয়েন্টের দিকে। প্রোমোটারের সংখ্যা রয়েছে 43.41%। এফআইআই কিন্তু কিছুটা হলো সেল করেছে, মানে 1% সেল করেছে লাস্ট কোয়ার্টারে দেখলাম।
মার্চ 2026-এ। ডিআইআই 2%-এর উপর কিনেছে এবং রিটেলারের কাছে রয়েছে 22%, অর্থাৎ 1% রিটেলার মানে পাবলিক সেল করেছে। তাহলে এহেন পরিস্থিতিতে কোম্পানিটার ফান্ডামেন্টাল আমরা বুঝে গেলাম। এবার একটু যাব কোয়ার্টারের রেজাল্ট কেমন করেছে, রেজাল্ট একটু দেখে নিতে হবে। গতবারে যে সেলস ছিল 968 কোটি, এবার চলে সেটা হয়েছে 1412 কোটি, মানে বিরাটভাবে জাম্প করেছে। নেট প্রফিট দেখি 40 কোটি, সেটা চলে গেছে 62 কোটিতে। অপারেটিং প্রফিট মার্জিনও সেই তুলনায় খারাপ নয় খুব একটা। এই হলো ফান্ডামেন্টাল থেকে তিনটে জিনিস আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। প্রথম ঘটনা হচ্ছে কোম্পানিটা কিন্তু ওভারভ্যালুড নয়, নাম্বার 1। নাম্বার 2, কোম্পানিটা কোনো প্লেজিং নেই, কোম্পানির ফ্যান্টাস্টিক ফান্ডামেন্টাল রয়েছে। নাম্বার 3 যদি বলি, রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড দুটোই ভালো জায়গায় রয়েছে। নাম্বার 4 যদি বলি, সেখানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার সামান্য কিছু সেল করলেও ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা কিন্তু কিনে নিচ্ছে প্রায় 2% মতো। ফলে যদি প্রোমোটার ইনস্টিটিউশনাল ইনভেস্টার দেখি, তাহলে মোটামুটি এখানেই রয়ে গেছে প্রায় 70% কাছাকাছি, আর 22% কাছে রয়েছে রিটেলার কাছে বা পাবলিকের কাছে। তাহলে এটা বোঝা গেল। এবার আসছি পরের পয়েন্টের দিকে, ভবিষ্যৎ কি রয়েছে। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে বন্ধুরা আমাদের ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ একটা বিরাটভাবে বুম করতে চলেছে, বিরাটভাবে একটা এক্সপ্লোড করতে চলেছে, এবং সেই সাক্ষী হিসেবে কিন্তু এই কোম্পানিটা থাকবে। প্রথম ঘটনা এটা। সেকেন্ড যে ভবিষ্যৎ বলতে পারি সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ার কন্ডিশনের ডিমান্ড কিন্তু প্রতি বছরে প্রচুর বাড়ছে। যেভাবে গরম বাড়ছে ঠিক সেইভাবেই কিন্তু ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টগুলো বেড়ে চলেছে, যার ফলে আমরা দেখতে পারবো খুব শিগগিরই এই কোম্পানিটা কিন্তু আবারও একটা ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 10 বছরের মধ্যে এই কোম্পানির ম্যাসিভ ডিমান্ড গ্রোথ আসতে চলেছে। তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্টকে এবার কিন্তু আমি হাইলাইট করতে চলেছি, এই গুরুত্বপূর্ণ পয়েন্টকে নিয়ে এগোতে চলেছি এবারে। প্রথম পয়েন্ট যেটা আসছে, কোম্পানিটা কিন্তু যাকে বলা যেতে পারে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনের উপর কাজ করছে। ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনে একাধিক কোম্পানিকে কিন্তু কিনে নিচ্ছে এবং তাদের সঙ্গে সহযোগী হিসেবে কোম্পানিটা কিন্তু মার্কেটটাকে ঘিরে ফেলছে। সেকেন্ড গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা আমি বলতে চলেছি, সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এদের কিন্তু ভ্যালু চেনের ক্ষেত্রে একটা গেম চেঞ্জারের কাজ করছে। ভ্যালু চেন কিভাবে কাজ করছে? প্রথম হচ্ছে কোম্পানি শুধু প্লাস্টিক পার্ট নয়, ইলেকট্রনিক পার্টসের মধ্যে যাকে আমরা বলবো ওডিএম প্রসেসে কিন্তু নিজেরা এগোচ্ছে, এবং যার ফলে ওডিএম প্রসেস বলতে শুরু টু শেষ পর্যন্ত পুরো কাজটাই এরা নিজেরা করছে, যা কারণের জন্য এদের কিন্তু কস্টিংটা কম পড়ছে, মার্জিন প্রেশারটা কম থাকছে। এটা কিন্তু একটা বিগেস্ট ট্রিগার বলে মনে করছি। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে এক্সটার্নাল যে ডিমান্ড। এক্সটার্নাল বলতে আমি বলতে চলেছি বিদেশে যে এক্সপোর্টের পরিমাণ কিন্তু বেড়েছে এদের, এবং এটাকে একটা হাতিয়ার করে এরা ভবিষ্যতে এগোবে। তৃতীয়ত ব্যাপার, ইউএসের যখন মার্কেটটা ওপেন হয়ে যাবে, অর সাউথ কোরিয়া যে মার্কেটটা নিয়ে আলোচনা চলছে সেটা যখন ওপেন হয়ে যাবে, এদের কিন্তু একটা বিস্তীর্ণ জায়গাকে কিন্তু এরা নিয়ে নেবে। একটা তৃতীয় যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, অপারেটিং লিভারেজ এদের একটা হিডেন পাওয়ার। কেন অপারেটিং লিভারেজ হিডেন পাওয়ার? তার কারণ হচ্ছে কোম্পানিটার মধ্যে যে প্রবাবিলিটি বা কোম্পানির মধ্যে যে রেভিনিউ গ্রোথ রয়েছে সেটা কিন্তু প্রফিটেবিলিটি গিয়ে হিট করছে। মানে আমি একটু সহজ বলে বোঝার চেষ্টা করছি, ক্যাশ ফ্লো যদি খুলে দেখেন তাহলে দেখবেন প্রফিট ফ্রম অপারেশন কিন্তু কনস্ট্যান্টলি ইমপ্রুভ করছে, এবং যে ক্যাশটা কাজে লাগছিল সেই ক্যাশটা ফেরত আসছে। মানে আমার কাছে যে প্রোডাকশন হচ্ছে কোম্পানিতে, প্রোডাকশনের জন্য আমার ক্যাশের দরকার পড়ছে, ক্যাশটা আউট হচ্ছে, কিন্তু সেটা সেল করে সেই সাইকেলটা পুরো কমপ্লিট করে আমাকে ফেরত দিচ্ছে। এই যে ফেরতটা হচ্ছে, এটা আলটিমেটলি একটা কিন্তু গেম চেঞ্জারের কাজ করছে। আলটিমেটলি তার ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখতে পাবো আগামী দিনে। এটা কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করবে। আরেকটা কথা বলবো, ক্লায়েন্ট এক্সটেনশন হচ্ছে, একাধিক ক্লায়েন্ট বড় বড় আসছে, এবং ক্লায়েন্টদের মধ্যে 90% ক্লায়েন্ট কিন্তু স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে, যেগুলো কিনা এদের কাজে লাগছে। বেশ কিছু নতুন ব্র্যান্ড এরা ইন্ট্রোডিউস করেছে, সেই নতুন ব্র্যান্ডগুলো যখন মার্কেট এক্সপোর্ট করছে সেটার কিন্তু ডিমান্ডটা ভালো রয়েছে। তো এইগুলো একটা পজিটিভ জায়গা তৈরি করছে। এবার আসছি রিয়েলিটি বলতে এইগুলো তো মানে প্রবাবিলিটি রয়েছে, যেমন ছেলেটা ভালো পড়াশুনো করেছে, ছেলেটা ভালো কোচিং সেন্টারে গেছে, ছেলেটা ভালো লিখতে পারে। আলটিমেটলি সবগুলো হচ্ছে প্রবাবিলিটি। রেজাল্ট বেরোবে যখন সে পরীক্ষার খাতায় গিয়ে পারফেক্টলি লিখে দিয়ে আসবে। যখন রেজাল্টটা আসবে এবং রেজাল্টে দেখা যাবে যেটা লিখেছে সেটা পারফেক্ট হয়েছে, তবেই কিন্তু আমরা বলবো যে ওকে। তো সেই জায়গাটা তৈরি করার জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে প্রবাবিলিটি থেকে স্টেবিলিটি এবং রিয়েলিটিতে কনভার্ট করা।
রিয়েলিটির জায়গাতে বাধা রয়েছে কয়েকটা। কি কি বাধা রয়েছে? রিস্কের মধ্যে পড়ছে সেটা। প্রথম বাধা যেটা বলবো, ডিক্সন টেকনোলজি। ডিক্সন কিন্তু এদের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ডিক্সনের অনেকগুলো বড় জায়গাতে ডিক্সন আটকে রেখেছে, যে জায়গাটা এরা কিন্তু পেনিট্রেট বলে, মানে ঢুকতে দিচ্ছে না সেখানে। যখনই ডিক্সন কাজ করেছে, বহুকাল আগে থেকে এরা কাজ করছে, মার্কেটটাকে ওরা ক্যাপচার করে রেখে দিয়েছে। মার্কেটে ওদের কোয়ালিটি প্রোডাক্টগুলো থাকার কারণের জন্য পিজি ইলেকট্রোলাসের প্রোডাক্টগুলোকে সেকেন্ড হয়ে যাচ্ছে, মানে ব্যাকওয়ার্ডে চলে যাচ্ছে। এটা একটা নেগেটিভ। সেকেন্ড, আমি যে আরেকটা কথা বলবো অ্যাম্বার এন্টারপ্রাইজের কথা। অ্যাম্বার এন্টারপ্রাইজ আমরা জানি বন্ধু, এয়ার কন্ডিশনের মধ্যে টপ লেভেল যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে ওয়ান অফ দেম ইজ অ্যাম্বার। অ্যাম্বারকে আমাকে কিন্তু ফার্স্টে রাখতে হচ্ছে। সেকেন্ড থাকছে পিজি ইলেকট্রোপ্লাস। অ্যাম্বার বড় বড় যে কোম্পানি, ব্লু স্টার, ডাইকিন, এই সমস্ত কোম্পানিগুলোর ম্যাক্সিমাম ইনস্ট্রুমেন্ট পার্ট, ইলেকট্রনিক পার্টস, ভিতরের ইনডোর আউটডোর সব তৈরি করছে। এবারে আমি যখন এখানে কোম্পানিটা ঢুকছে, মার্কেটে কিন্তু এদের সঙ্গে লড়তে হচ্ছে এবং বেশ কিছু জায়গায় ডিসকাউন্ট দিতে হচ্ছে, অনেক জায়গাতে কিছু ছাড় দিতে হচ্ছে, ফলে প্রফিটটা কিন্তু সেই তুলনায় বেশি কিছু করতে পারছে না। একটা কম্পিটিশন, কিন্তু সঙ্গে সঙ্গে যে পজিটিভ ব্যাপার রয়েছে, এই কোম্পানি স্মল লেভেলের, ওই কোম্পানি লার্জ লেভেলের, ওদের আউটলেট সংখ্যা বেশি, খরচ বেশি, এবং সঙ্গে ওদের মার্কেটটা রয়েছে। কিন্তু মার্কেট একটা ব্যাপার বোঝে, সেটা হচ্ছে কোম্পানি কতটা চিপ এবং কতটা ভালো। এবার আসছি ফাইনাল জায়গাতে, যেটা খুব জরুরি জানা। এই যে কোম্পানিটা আমরা আলোচনা করলাম, পিজি ইলেকট্রোপ্লাস, যেটা 5 বছরে একটা সময় 9000% রিটার্ন দিয়েছিল, এবং এই কোম্পানিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 1626% 5 বছরে দিয়েছে। কিন্তু বিগত 1-1.5 বছর ধরে এদের কম্পিটিশনে চলতে হচ্ছে। মার্কেটে প্রোডাকশন লেভেলটা তুলনামূলকভাবে কমে গেছে, বেশ কিছু নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, যেটা এদেরকে কিছুটা হলেও ডাউন ট্রেন্ডে ফেলে দিয়েছে। যেরকম কম্পিটিশনের কথা যদি বলি, বা র মেটেরিয়াল যে পাওয়ার সম্ভাবনাটা আমি বলি, মাঝখানে এদের ফ্যাক্টরিগুলো বন্ধ ছিল কিছুদিনের জন্য, সে সময় যে প্রোডাকশন সেটা কমে যাওয়া বলুন, এই সময় থেকে, অর্থাৎ এরপর থেকে গরমকাল পড়েছে এবং এই সময় এদের ডিমান্ডটা বাড়বে, 1 নম্বর। 2 নম্বর, শুধুমাত্র এসিতে নয়, এরা কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্টও তৈরি করছে। আগামী দিনে ইএমএস সেক্টর খুব সময় লাগবে, 10-15 বছর লেগে যাবে সেখানে পৌঁছতে। সেই সময়টার মধ্যে এই কোম্পানি আস্তে আস্তে নিজেকে গ্রো করে তুলবে। এবারে বলবো শেষের দিকে একটা একেবারে নাম না জানা কোম্পানি, যে কোম্পানিটার অস্তিত্ব বিপন্ন হতে চলেছিল, এমন একটা কোম্পানি বন্ধুরা, যে কোম্পানিটাকে আমরা মনেই করে নিয়েছিলাম পেনি কোম্পানি হারিয়ে যাবে একদিন, এবং হারিয়ে যাওয়ার মধ্যে অবস্থাতেও সেই কোম্পানিটা একটু একটু করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ছোট ছোট প্লাস্টিকের পেন, পেন্সিলে যে সমস্ত কাজগুলো সেগুলো করতো, ছোট খেলনা তৈরি করতো কোম্পানিটা। সেই ছোট প্লাস্টিক তৈরি করা কোম্পানিটা, মোল্ডেড চেয়ার তৈরি করা কোম্পানিটা, মোল্ডেড টেবিল তৈরি করা কোম্পানিটা আস্তে আস্তে নিজেকে বাড়িয়ে তুললো। টেকনোলজি নিয়ে এলো বাইরে থেকে, নিজেদের ইন্টারনাল টেকনোলজিকে বিল্ড করলো, করে আস্তে আস্তে এমন একটা জায়গায় পৌঁছে গেল কোম্পানিটা, যেখানে দাঁড়িয়ে আজকে একটা গর্ববোধ করার পরিস্থিতি। ডিক্সন কি, আমি যদি অন্য অ্যাম্বার এন্টারপ্রাইজের কথা বলি, এইসব কোম্পানিগুলো অলমোস্ট বড় টাকা নিয়ে শুরু করেছিল, কিন্তু এই কোম্পানির মতো ছোট্টভাবে শুরু করেনি। এই কোম্পানিটা একদম প্রিলিমিনারি লেভেল থেকে সিম্পল প্লাস্টিকের সব প্রোডাক্টগুলো বের করতে করতে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন কাজগুলো শুরু করে দিল, ছোট ছোট ইলেকট্রনিক পার্টসগুলো বানানো শুরু করলো, একাধিক ক্লায়েন্টকে ধরলো, তাদের মাধ্যমে কাজটা এগিয়ে নিয়ে চললো। বড়োভাবে সরকারের তরফ থেকে অনুদান এলো, অনুদানটা আসার সঙ্গে সঙ্গে এদের খোল নলচে পাল্টে এরা ঝাঁপিয়ে পড়লো। এদের প্রতিপক্ষ ছিল হ্যাভেলসের মতো কোম্পানি, যাদেরকে ভাবা যায় না কল্পনায়। সেই হ্যাভেলসের মতো কোম্পানির সঙ্গে এরা কম্পিট করলো, এবং দেখা গেল এক এক জায়গায় হ্যাভেলসকে ছাপিয়ে যাচ্ছে। তারপরে এদের সামনে চলে এলো প্রিন্টেড সার্কিট বোর্ড, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশনগুলোকে ইনস্টল করা, ইএমএস সেক্টরের সমস্ত কাজ। সেই সুবাদে এদের সঙ্গে মুখোমুখি হয়ে গেল ডিক্সনের। ডিক্সন বিরাট বড় জায়গা নিয়ে থাকা একটা রাজার মতো কোম্পানি, ডিক্সনের সঙ্গে সরাসরি পেরে উঠলো না, এটা সত্যি ঘটনা, কিন্তু হাল ছাড়িনি, একটু একটু করে এগিয়ে চললো। প্রোডাকশন বন্ধ হয়ে গেছিলো, এমন পরিস্থিতি, র মেটেরিয়াল বেড়ে গেছিলো, একটা সময় আবার কোম্পানিটা লসে চলে গেছিলো, সেখান থেকেও আবার আস্তে 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 উঠে নিয়ে নিজেদেরকে প্রুভ করলো। আজ এরা কিন্তু মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপের দিকে পৌঁছানোর মতো কোম্পানি। মিড ক্যাপে রয়েছে এখন 10,000 কোটি, কিন্তু এদের ক্যাপাবিলিটি রয়েছে কিন্তু লার্জ ক্যাপে যাওয়ার। অর্থাৎ এই কোম্পানি আগামী দিনেও আমাদেরকে একটা সুন্দর রিটার্ন দেওয়ার মতো ক্ষমতা রাখছে। কীভাবে সেখানে বুঝছি? প্রথম ঘটনা হচ্ছে, সেখানে এদের এক্সপোর্ট মার্কেটটা খুব ভালো রয়েছে। নাম্বার 2, ওডিএম ব্যাপারটা কিন্তু পজিটিভ হতে চলছে। এরা নিজেরা ভ্যালু চেনের মধ্যে যে একটা পজিটিভিটি নিয়ে এসছে, যেটা গেম চেঞ্জার কাজ করছে। শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রোডাক্টগুলো নিজেরা বানাচ্ছে, যে
পার্টটা নিজেদের মধ্যে হচ্ছে না বানানো, সেটা অন্য কোম্পানিকে ওরা কিনে নিয়েছে, নিয়ে আলটিমেটলি এটাকে একটা জায়গায় নিয়ে এসছে। এবং প্রোডাকশানে দেখতে পাচ্ছি ক্যাশ ফ্লোতে এত সুন্দরভাবে ক্যাশটা ইনপুট হচ্ছে এবং আউটফ্লো হচ্ছে। ইনফ্লো যখন হচ্ছে তার সঙ্গে সঙ্গে তার প্রোডাকশন হচ্ছে এবং আউটফ্লো হয়েছে পারফেক্ট টাইমলি। এটা এদেরকে একটা ভালো জায়গায় তৈরি করলো। কিন্তু তাই বলে কি এই কোম্পানি একেবারে সুনিশ্চিত? নো, এই কোম্পানি কিছু নেগেটিভনেস রয়েছে। নেগেটিভ মানে কম্পিটিশান রয়েছে, নেগেটিভ মানে র মেটেরিয়াল কস্ট বাড়ার সঙ্গে সঙ্গে প্রবলেম তৈরি হতে পারে, নেগেটিভ মানে ভবিষ্যতে যদি সরকার আস্তে আস্তে অনুদানের পরিমাণ কমিয়ে দেয় তাহলে পর কোম্পানিটা একটা ধাক্কার মধ্যে পড়তে পারে। এই মুহূর্তে কোম্পানি দেখে মনে হচ্ছে ভবিষ্যতে দুর্দান্ত করতে পারে, কিন্তু এই তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্টকে যদি পজিটিভ জায়গায় নিয়ে আসে, আবার আমি এক্সপেক্ট করছি কোম্পানিটা আবারও মাল্টি ব্যাগার রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখবে।